অনার্স তৃতীয় বর্ষ দর্শন বিভাগ ওয়ালেন ওসমান কলেজের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল ভুইয়া, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ ওয়ালেন ওসমান কলেজ, কিশোরগঞ্জ। তোমরা জানো, আজ সারা বিশ্ব কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এর এই প্রেক্ষিতে তোমাদের সাথে অনেক দিন যাবৎ শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ওয়ালেন ওসমান কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আশা করি তোমরা এই ক্লাস দেখবে। এখন আমরা আমাদের আজকের যে পাঠ, সেই পাঠে চলে যাচ্ছি। আজকে আমরা আমাদের তৃতীয় বর্ষের যে সিলেবাস, সেই সিলেবাসের যে প্রথম কোর্স, এনশিয়েন্ট ফিলোসফিক্যাল ক্লাসিক্স প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, অর্থাৎ প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো অ্যারিস্টটলের দুটি বিখ্যাত গ্রন্থ এখানে টেক্সট করা হয়েছে। একটি হলো দি রিপাবলিক প্লেটোর, আর অ্যারিস্টটলের মেটাফিজিক্স। এই দুটি গ্রন্থই আমরা তৃতীয় বর্ষে পড়ব। তবে আজকে আমরা প্লেটোর রিপাবলিক নিয়ে কথা বলবো। প্লেটোর রিপাবলিক গ্রন্থটি মূলত গ্রিক ভাষায় প্লেটো লিখেছেন। পরবর্তীতে এই গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। যারা অনুবাদ করেছেন তাদের মধ্যে বেঞ্জামিন জুয়েট, কনফোর্ড, লি প্রমুখ উল্লেখযোগ্য। বাংলা ভাষায় একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্দার ফজলুল করিম স্যার রিপাবলিক গ্রন্থটি অনুবাদ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই রিপাবলিক গ্রন্থের আলোচনা যাওয়ার পূর্বে আমি প্রথমে আলোচনা করব যে রিপাবলিক গ্রন্থটি কেন প্লেটো লিখলেন। রিপাবলিক গ্রন্থ লেখার পটভূমিকাটা কী ছিল? তোমরা জানো, পাশ্চাত্য দর্শনের ইতিহাস শুরু হয়েছে সেই খ্রিস্টপূর্ব 600 শতক থেকে। আমরা দেখেছি প্রাচীন গ্রিসের আইওনিয়া দ্বীপের সেই থেলিস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিনিস থেকে আলোচনা শুরু হয়। পরবর্তীতে এথেন্সে আমরা সোফিস্ট নামক একটা গোষ্ঠীকে দেখতে পাই। এদেরই সমসাময়িক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ওনাদের দর্শন আলোচনা হতে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটোর দর্শন আলোচনা করতে হলে অবশ্যই সক্রেটিসকে আলোচনা করতে হবে, আর সক্রেটিসকে আলোচনা করতে হলে অবশ্যই সোফিস্টদেরকে আমাদের জানতে হবে। সোফিস্ট শব্দটির অর্থ হলো জ্ঞানী। তৎকালীন গ্রিসে একটা গোষ্ঠী ছিল, তাদেরকে বলা হতো সোফিস্ট। তারা নিজেদেরকে জ্ঞানী বলে প্রচার করত এবং তারা মনে করত আমার কাছে যা সত্য তাই সত্য, অন্যের কাছে যা সত্য তাও সত্য। অর্থাৎ সত্যের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। কিন্তু জ্ঞানগুরু সক্রেটিস একথা অস্বীকার করলেন এবং বললেন সত্যের অবশ্যই একটি নির্দিষ্ট মানদণ্ড থাকতে হবে, এবং উনি সারা জীবন সত্যের সার্বিক মানদণ্ড পূজার পেছনেই ব্যয় করেছেন। তারই সুযোগ্য ছাত্র মহামতি প্লেটো প্রাচীন গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন।
428 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং 347 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। প্রায় 80 বৎসর ওনার জীবনকাল ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সক্রেটিস সারা জীবন জ্ঞানের সাধনায় ব্যয় করেছেন এবং এই সত্যের অনুসন্ধান করতে গিয়ে ওনাকে জীবন দিতে হয়েছে। ওনার খুব প্রিয় ছাত্র ছিলেন প্লেটু। প্লেটু সক্রেটিসের মৃত্যুতে খুবই শোকাহত হলেন এবং তিনি উপলব্ধি করলেন যে রাষ্ট্র ব্যবস্থা সক্রেটিসের মতো একজন জ্ঞানীকে হত্যা করতে পারে, সেই রাষ্ট্র কখনো জনগণের জন্য মঙ্গলজনক হতে পারে না। জনগণের জন্য তাই তিনি জনগণের জন্য মঙ্গলজনক একটি রাষ্ট্র কাঠামো তৈরির প্রচেষ্টা চালালেন বা একটি মতবাদ দেওয়ার চেষ্টা করলেন এবং এরই পরিপ্রেক্ষিতে মূলত প্লেটুর দি রিপাবলিক গ্রন্থটি রচনা করেন। এই রিপাবলিক গ্রন্থের যে আলোচনার বিষয়বস্তু, এই আলোচনার বিষয়বস্তুকে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 3 ভাগে বিভক্ত করেছেন। উনি বলেন রিপাবলিক গ্রন্থের প্রথম অংশে প্লেটু আদর্শ রাষ্ট্র নিয়ে কথা বলেছেন, দ্বিতীয় অংশে আদর্শ রাষ্ট্রের যে শাসক দার্শনিক হবেন, কেবলমাত্র দার্শনিকই হবেন রাষ্ট্রের শাসক, সেই কথাটির নিয়ে কথা বলেছেন এবং তৃতীয় অংশে রাষ্ট্রের জন্য উপযুক্ত প্রকৃত শাসনতন্ত্র নিয়ে কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসবো প্লেটুর আদর্শ রাষ্ট্রের গঠনের প্রকৃতি নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্লেটু তার আদর্শ রাষ্ট্র নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আদর্শ রাষ্ট্রের যে নাগরিক, এই নাগরিকদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেন। একটি হলো উৎপাদক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং অভিভাবক বা শাসক শ্রেণী। উৎপাদক শ্রেণী হলো কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, কারিগর। এরা হলো উৎপাদন শ্রেণী, যারা উৎপাদন করবে এবং সেই উৎপাদিত পণ্য দ্বারা জীবিকা নির্বাহ করবে। পরে হলো সৈনিক শ্রেণী। সৈনিক শ্রেণীর কাজ হবে দেশ রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার মূল দায়িত্ব পালন করবে সৈনিক শ্রেণী। পরে হলো অভিভাবক শ্রেণী। অভিভাবক শ্রেণীর মূল কাজ হবে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। তাহলে প্লেটু দেশের নাগরিক সমাজকে প্রথমে 3 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ উৎপাদক শ্রেণী, দ্বিতীয় ভাগ সৈনিক শ্রেণী, তৃতীয় ভাগ অভিভাবক শ্রেণী। 3টি গ্রুপ তাদের নিজ নিজ কাজ করবে, কেউ অন্যের কাজের উপর হস্তক্ষেপ করবে না। প্লেটু মনে করেন একটি রাষ্ট্রে যদি সবাই তাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং একে অন্যের দায়িত্বের উপর হস্তক্ষেপ না করে, তাহলেই কেবলমাত্র একটি রাষ্ট্রে ন্যায়ের শাসন কায়েম হবে। প্লেটুর একটি অন্যতম উদ্দেশ্য ছিল, রিপাবলিক গ্রন্থটি লেখার পিছনে একটি অন্যতম উদ্দেশ্য ছিল ন্যায় তত্ত্ব প্রতিষ্ঠা করা। পরবর্তীতে প্লেটু তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। এই আদর্শ রাষ্ট্রের নাগরিকদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি শিক্ষা ব্যবস্থার কথা বলেন। সেই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি প্রথমেই উনি এই শিক্ষা ব্যবস্থাকে প্রধানত 2 ভাগে বিভক্ত করেন। একটি হলো প্রাথমিক শিক্ষা, অন্যটি হলো উচ্চতর শিক্ষা। প্রাথমিক শিক্ষা, প্লেটুর মতে প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর জন্মের পর থেকেই। শিশুর জন্মের পর থেকেই প্রাথমিক শিক্ষা শুরু হবে এবং সেটি 20 বৎসর পর্যন্ত চলবে।
এবং প্রাথমিক শিক্ষার বিষয়বস্তু কি হবে? প্রাথমিক শিক্ষার বিষয়বস্তু হবে সঙ্গীত এবং ব্যায়াম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত বলতে আজকে আমরা যা বুঝি, অতীতে তা বোঝানো হতো না। সঙ্গীতের পরিধি ছিল অনেক ব্যাপক। সঙ্গীত বলতে আজকে আমরা সংস্কৃতি বলতে যা বুঝি সেটাকেই বোঝানো হতো। আর বসে ব্যায়াম। ব্যায়াম হলো শারীরিক কসরত, অর্থাৎ নাগরিকদের স্বাস্থ্য গঠনের জন্য ব্যায়াম করতে হবে। এবং এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উনি সঙ্গীত এবং ব্যায়ামের ক্ষেত্রে কিছু সেন্সরশিপ আরোপ করেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিশুদেরকে উনি বলেন যে শিশুদেরকে নিকৃষ্ট কাহিনী শোনানো যাবে না। শিশুর জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত শিশুরা যে শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষায় কোনো নিকৃষ্ট কাহিনী থাকবে না। দেবতাদের চরিত্র বিকৃত করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি তৎকালীন গ্রীসের হোমার এবং হুসিয়ড নামক দুজন কবি ছিলেন। তারা যে দেবতাদের কাহিনী প্রচার করেছেন সেখানে দেবতাদেরকে অনেক নিকৃষ্ট চরিত্রে উপস্থাপন করেছেন। প্লেটো বললেন দেবতাদের এইসব নিকৃষ্ট চরিত্রে উপস্থাপন করা যাবে না, এতে শিশুরা বিপদগামী হবে। প্লেটো বলেন আদর্শ রাষ্ট্রের সাহিত্য হবে ধর্মবিরূপ, অর্থাৎ শিশুদেরকে ছোটবেলা থেকেই ধর্মবিরু হিসাবে তৈরি করতে হবে, এরা যাতে ধর্মের বিরুদ্ধে আচরণ না করে। রূপক কাহিনী বর্জন করতে হবে, রূপক কাহিনী বর্জন করতে হবে। এবং প্লেটোর আরো বলেন যে আদর্শ রাষ্ট্র যে নাটক থাকবে সেই নাটকে কোনো ভিলেন অর্থাৎ খলনায়কের চরিত্র থাকবে না, এবং সেই নাটকে কোনো মেয়েলি চরিত্রও থাকবে না। এবং আদর্শ রাষ্ট্রের সাহিত্যে কবিদের কোনো স্থান নেই। পরবর্তীতে প্লেটো ব্যায়ামের ব্যাপারে কিছু সেন্সরশিপ আরোপ করেন, যে ব্যায়াম আদর্শ রাষ্ট্রের নাগরিকদের সুস্বাস্থ্যবান করে গড়ে তুলবে। সেখানে উনি বলেছেন যে কড়া পানীয় পান করা যাবে না, রান্না করা মাংস খাওয়া যাবে না, তবে রোস্ট করে আগুনে পুড়িয়ে রোস্ট করে খাওয়া যাবে। রান্না করা মাংসে মশলা ব্যবহার করা যাবে না, চাটনি ব্যবহার করা যাবে না। এবং উনি মনে করতেন আদর্শ রাষ্ট্রের নাগরিকরা যদি খাবারের ব্যাপারে এই বিষয়গুলো অনুসরণ করে তাহলে আদর্শ রাষ্ট্রে কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসছি উচ্চশিক্ষা। প্লেটো উচ্চশিক্ষাকে প্রধানত 3 ভাগে বিভক্ত করেন। একটি হলো বিজ্ঞান শিক্ষা, দর্শন শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষা। প্লেটো মনে করেন আদর্শ রাষ্ট্রের নাগরিকরা জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। 20 বছরে গিয়ে একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তী পড়াশোনা যাবে, আর যারা উত্তীর্ণ হবে না তারা বাদ পড়ে যাবে এবং তারা উৎপাদক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, উৎপাদক এবং সৈনিক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 20 থেকে 30 বছর পর্যন্ত পড়ানো হবে বিজ্ঞান। বিজ্ঞান বলতে জ্যোতির্বিদ্যা, গণিত, এই বিষয়গুলা পড়ানো হবে। 30 বছরে আরেকটি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা পড়বে উচ্চতর দর্শন। এই উচ্চতর দর্শনে পড়তে কি বিষয়বস্তু কি হবে শিক্ষার্থীবৃন্দ? তাহলে পরবর্তী 30 বছর থেকে 35 বছর পর্যন্ত পড়ানো হবে উচ্চতর দর্শন।
এই উচ্চতর দর্শনের বিষয়বস্তু হবে সত্তাকে জানার চেষ্টা, অর্থাৎ এই সত্তা সম্পর্কীয় আলোচনা পর্যালোচনা হবে এই উচ্চতর দর্শনে। 35 বছরে আরেকটি পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা আদর্শ রাষ্ট্রের প্রশাসনিক কাজে সরাসরি অংশগ্রহণ করবে এবং বাস্তবমুখী শিক্ষা অর্জন করবে এবং এই শিক্ষা চলবে 50 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ আদর্শ রাষ্ট্রের প্লেটো যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে কথা বলেছেন, সেই শিক্ষা ব্যবস্থা শুরু হবে জন্মের পর থেকে এবং শেষ হবে 50 বছরে। 50 বছর পরে আদর্শ রাষ্ট্রের যে শাসক শ্রেণী তারা সেই শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। এখন তাহলে আমরা দেখলাম আদর্শ রাষ্ট্রের নাগরিকদেরকে প্লেটো 3 ভাগে বিভক্ত করেছেন। আদর্শ রাষ্ট্রের ন্যায় তত্ত্বের কথা বলেছেন, আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি হবে সেই সম্পর্কে বলেছেন। এখন আমরা দেখব প্লেটো আদর্শ রাষ্ট্রের সাম্যবাদ নিয়ে কি বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সাম্যবাদ বা কমিউনিজম বলতে যা বুঝি, প্লেটো সেরকম কিছু বলেননি। প্লেটোর এই সাম্যবাদ শুধুমাত্র অভিভাবক শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ শাসক শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। বার্ট্রান্ড রাসেল মনে করেন সৈনিক শ্রেণীর ক্ষেত্রেও এই সাম্যবাদ প্রযোজ্য, যদিও স্পষ্ট করে প্লেটো কিছু বলেননি। শাসক শ্রেণীর ক্ষেত্রে এই সাম্যবাদ কিভাবে বাস্তবায়িত হবে? প্লেটো বলছেন আদর্শ রাষ্ট্রের শাসকগণ বিবাহ করতে পারবে না, তাদের কোনো নিজস্ব পারিবারিক সম্বন্ধ থাকবে না, কোনো সংসার থাকবে না। আদর্শ রাষ্ট্রের শাসকদের ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না, তাদের একান্ত প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া ব্যক্তিগত কোনো সম্পত্তি আদর্শ রাষ্ট্রের শাসকদের থাকবে না। আদর্শ রাষ্ট্রের শাসকগণ সৈনিক শ্রেণীর সাথে ব্যারাকে ছোট ছোট ঘরে থাকবেন এবং একত্রে আহার করবেন। এখন প্রশ্ন হলো যে শাসক শ্রেণীর যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হন তাহলে তাদের বংশবৃদ্ধি কিভাবে হবে? প্লেটো বলেন বৎসরের একটা নির্দিষ্ট সময়ে লটারির মাধ্যমে পাত্রপাত্রী নির্বাচিত হবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা একত্রে বসবাস করবে এবং তাদের যে সন্তান হবে সেই সন্তান রাষ্ট্র কর্তৃক পালিত হবে, অর্থাৎ তাদের কাছে সেই সন্তান রাখা হবে না এবং তারা আবার তাদের দায়িত্বে ফিরে যাবে। রাষ্ট্র সেই সন্তানের লালন পালন করবে। যেসব সন্তান পঙ্গু বা শারীরিকভাবে অক্ষম হবে সেই সব সন্তানকে এমন এক জায়গায় পাঠানো হবে যেখান থেকে তারা আর ফিরে আসবে না। প্লেটোর এই সাম্যবাদ আমরা আগে বলেছি শুধুমাত্র অভিভাবক শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, উৎপাদক শ্রেণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। উৎপাদক শ্রেণীর নিজস্ব পারিবারিক ব্যবস্থা থাকবে। এখন অনেকেই বলে থাকে যে প্লেটোর এই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র অভিভাবক শ্রেণীর জন্যই, কিন্তু আমরা দেখতে পাই প্লেটোর শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করলে যে না, প্লেটোর শিক্ষা ব্যবস্থা উৎপাদক, সৈনিক এবং অভিভাবক 3 শ্রেণীর জন্য প্রযোজ্য। কারণ উৎপাদক শ্রেণীর কোনো সন্তান যদি পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়, ধাপগুলা উত্তীর্ণ হয়ে যেতে পারে,
তাহলে তারা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবে। আবার শাসক শ্রেণীর কোনো সন্তান যদি পরীক্ষায় পাশ না করতে পারে তাহলে তারা আবার উৎপাদক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা দেখব যে প্লেটোর এই যে আদর্শ রাষ্ট্রের শাসক কে দার্শনিক হতে হবে, তাহলে সেই দার্শনিকের গুণাবলী কি হবে? প্লেটো বলেন আদর্শ রাষ্ট্রের যে দার্শনিক শাসক হবেন তার গুণাবলী হবে অতৃপ্ত কৌতূহলী, অর্থাৎ তার মধ্যে কৌতূহল থাকবে এবং কৌতূহলটা কখনো তৃপ্ত হবে না, তার মধ্যে একটি অতৃপ্তি সবসময় থাকবে। শাসকগণ থাকবেন জ্ঞান পিপাসু এবং সত্যদর্শী, তারা কখনো মিথ্যা বলবে না এবং তারা সারা জীবন জ্ঞানের সাধনা করবে। অপরিবর্তনীয় জ্ঞানের অধিকারী, তাদের জ্ঞান কখনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় জ্ঞানের অধিকারী হবে তারা। এবং তাদের স্মৃতিশক্তি হবে প্রখর, প্রচণ্ড রকম স্মৃতিশক্তি তাদের থাকবে, একবার কোনো বিষয় শুনলে তারা কখনো বিস্মৃত হবে না। উন্নত নৈতিক চরিত্র, এবং এই দার্শনিকদের নৈতিক চরিত্র থাকবে অনেক উন্নত মানের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ প্লেটোর রিপাবলিক গ্রন্থের নিয়ে কথা বলেছি। রিপাবলিক গ্রন্থের আলোচনার যে বিষয়বস্তু আদর্শ রাষ্ট্র, এছাড়াও রিপাবলিক গ্রন্থের অন্যান্য আলোচ্য বিষয় আছে। আমরা আজকে শুধু প্লেটোর রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়েই আলোচনা করলাম। আমি পূর্বেই বলেছি যে এই রিপাবলিক গ্রন্থটি নাটকের সংলাপ আকারে লেখা। এখানে কয়েকটি চরিত্র আমরা দেখতে পাই, হলো সক্রেটিস, গ্লুকন, সিলাফাস, থ্রাসিমেকাস, টিটোফেন। ওনারা, সক্রেটিস ছিলেন এখানে সূত্রকার, ওনারা একসাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। প্লেটোর এই রিপাবলিক গ্রন্থ পর্যালোচনা করলে আমি বলেছি যে বার্ট্রান্ড রাসেল প্লেটোর রিপাবলিক গ্রন্থের আলোচ্য বিষয়কে 3 ভাগে বিভক্ত করেছেন। একটি হলো আদর্শ রাষ্ট্রের আলোচনা এবং দার্শনিকের সংজ্ঞা, আর একটা হলো শাসনতন্ত্র। আমরা দেখি রিপাবলিক গ্রন্থের মধ্যে আরেকটি তার যে মূল দার্শনিক তত্ত্ব প্রত্যয়বাদ নিয়ে উনি কথা বলেছেন। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যয়বাদ নিয়ে কথা বলবো। আজকের আমরা শুধু তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা নিয়ে আমরা কথা বললাম। এখন এই আদর্শ রাষ্ট্রের রূপরেখায় যে 3 শ্রেণীর উৎপাদক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং অভিভাবক শ্রেণী, এই 3টা শ্রেণীকে প্লেটো বলছেন এটি একজন ব্যক্তির ক্ষেত্রেও এই গুণাবলীগুলা প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? উনি বলছেন যে উৎপাদক শ্রেণীর মধ্যে যে আত্মা থাকে সেটা হলো ক্ষুধা আত্মা, সৈনিক শ্রেণীর মধ্যে থাকবে সাহস আত্মা এবং অভিভাবক শ্রেণীর মধ্যে থাকবে বুদ্ধি আত্মা। ক্ষুধা আত্মা, সাহস আত্মা এবং বুদ্ধি আত্মা, 3 আত্মার সমন্বয়ে যে রাষ্ট্র কাঠামো গঠিত হবে সেই রাষ্ট্রে ন্যায়ের শাসন কায়েম হবে এবং সেই রাষ্ট্রে কোনো অন্যায় অবিচার থাকবে না। সেই রাষ্ট্র ব্যবস্থা সক্রেটিসের মতো কোনো জ্ঞান পিপাসী দার্শনিকের মৃত্যুর কারণ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ।